তোমাদের যে কোয়েশ্চেন লিগ সিরিজটা চলছে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য, সেই সিরিজের প্রথম ভিডিও অলরেডি চলে গেছে এবং তোমরা দেখতে পেয়েছো সেই ভিডিওতে আমরা প্রপার ভাবে 35টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করেছিলাম। আর সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ওই টাইপের কোয়েশ্চেন বা ওই কোয়েশ্চেন গুলোই তোমরা তোমাদের পরীক্ষায় হুবহু দেখতে পেতে পারো। আর তোমরা সেখানে হয়তো দেখেই নিয়েছো যে কতটা অল্প টাইমের মধ্যে, মাত্র 45 মিনিটের মধ্যে আমি পুরো 35টা কোয়েশ্চেন বুঝিয়ে বুঝিয়ে শর্ট ট্রিক্সের সঙ্গে তোমাদের সলভ করিয়েছিলাম। আর এইভাবে তোমরা যদি বুঝে নিয়ে কোয়েশ্চেন পেপার লাগাতে যাও, তাহলে তোমরা দেখবে 30 মিনিটের মধ্যেও কোয়েশ্চেন পেপারটাকে নামিয়ে দেবে এবং পরীক্ষায় একটা গুড স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আজকেও অল্প টাইমের মধ্যে আমরা কোয়েশ্চেন পেপারটাকে প্রপার ভাবে বুঝে বুঝে শেষ করি। এবং আমি তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এমন ভাবে অ্যাটেন্ড করবে যেন তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করছো কোয়েশ্চেন গুলোকে। আর তোমাদের যে কোয়েশ্চেনে যখনই একটা কোয়েশ্চেন ঠিক হবে তাতে +1 লাগাবে এবং কার কত স্কোর এলো পুরো ভিডিওটা দেখার পর শেষে আমাকে কমেন্ট করে যাবে, কারণ যার সব থেকে বেশি স্কোর আসবে এবং জেনুইন থাকবে সেই যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমি কমেন্টে পিন করব এবং তার জন্য কিছু না কিছু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যাই দিই কিছু ফ্রি জিনিস আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটাকে প্রপার ভাবে দেখো এবং আমাদের কোয়েশ্চেন গুলোকে আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। আমিও আছি, তোমরাও থাকো। তাহলে আর দেরি না করে চলো আমরা এই যে সেকেন্ড সেট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আর একটা সেট হতে চলেছে, সেই সেটের আবার 35টা কোয়েশ্চেন সলভ করে ফেলি জলদি জলদি। তো চলো, সায়েন্স ইজ ব্যাক, তোমরাও চলে এসো। চলো এবার দেখো আমাদের যে কোয়েশ্চেন লিগ সিরিজের সেট 2 তে যে 35টা কোয়েশ্চেন আছে, সেই 35টা কোয়েশ্চেনের প্রথম যে কোয়েশ্চেন, সেই প্রথম কোয়েশ্চেনটা তোমাদের হতে চলেছে কলাম ম্যাচিং। তাহলে চলো প্রথম কোয়েশ্চেনটা যদি আমরা দেখে নিই, কি বলেছে? বলেছে স্তম্ভ 1, স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 এর মিলনকরণ করো। ঠিক আছে, এবার দেখো। আচ্ছা, তার মানে এই কোয়েশ্চেনটা তোমাদের এসছে কি থেকে? মোল কনসেপ্ট অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে, এবং এটা একটু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন। তো তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশনকে ক্যালকুলেট করতে হবে, মানে অপশনকে। কি বলেছে দেখো, 18 গ্রাম জলে নিউট্রন সংখ্যা বার করতে বলেছে। আচ্ছা, 18 গ্রাম জল, এবার যদি আমরা 1 নম্বর অপশনটাকে সলভ করি, যে আমরা দেখতে পাবো কি 18, কি বলেছে 18 গ্রাম H2O, 18 গ্রাম H2O মানে কত হলো? 1 মোল। আচ্ছা স্যার, 18 গ্রাম মানে 1 মোল জানি। এবার H2O তে অণুর সংখ্যা কত? অণু কটা আছে? অণু আছে টোটাল 3টে অণু আছে, 2টো হাইড্রোজেন, 1টা অক্সিজেন। তাহলে তোমরা বার করবে কি করে নিউট্রন সংখ্যাটা? চলো তাহলে আমরা দেখে নি কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ক্যালকুলেট করো। নিউট্রন সংখ্যা এবার 1 মোল সমান কত জানো? 6 × 10⁻23 বা 6.022 × 10⁻23, যা ইচ্ছা বলতে পারো তোমরা। চলো এবার নিউট্রন সংখ্যা যদি আমি প্রপার ভাবে দেখার চেষ্টা করি, তাহলে স্যার আপনি কি করতে পারেন? আমি যেটা করতে পারি সেটা হলো, দেখো এখানে নিউট্রন সংখ্যা কত হবে? এখানে 2 প্লাস 6টা, 2 প্লাস 6টা, টোটাল 8টা। কারণ অক্সিজেনের নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত হয় তোমার? 8টা, সরি 6টা, আর হাইড্রোজেনের ক্ষেত্রে একটা একটা করে, অর্থাৎ দুটো হাইড্রোজেন মানে 2টো। তাহলে আমরা কি করবো স্যার? 8 × 1 × 6.022 × 10⁻23, অর্থাৎ স্যার আমরা কি করতে পারি? 6 48 মানে 48 বা 4.8 × 10⁻23। আচ্ছা স্যার, তাহলে 4.8। আচ্ছা স্যার, মানে বি এরটা, মানে একেরটা বি হবে আর একেরটা বি। দেখো এই দুটো অপশনই আছে, তাহলে এই দুটো অপশন অলরেডি এলিমিনেটেড। সেকেন্ড অপশনটা যদি দেখি, তাহলে আমাদের আনসার পেয়ে যাওয়ার কথা। তাহলে 2 নম্বর অপশনটা স্যার আমরা এবার দেখে নেব। 2 নম্বর অপশনটা স্যার যেটা আছে সেটা হলো 0.01 মোল। স্যার 0.01 মোল মানে আপনি দেখতে পাবেন যে এখানে নিউট্রন কত হবে? স্যার এখানে শুধু একের জায়গায় 0.01 বসবে। হ্যাঁ, একদম রাইট। তাহলে কি হবে? 8 × 0.01 × 6.022 × 10⁻23। আচ্ছা স্যার বুঝে গেছি, আচ্ছা স্যার বুঝে গেছি। তাহলে এটা কত হবে? 8 6 48 × 0.22। তাহলে এটা করে গেলে 22 হয়ে যাবে। আর যদি 22 হয়ে যায়, তাহলে 22 হয়ে যায়, এর তাহলে প্রপার আনসারটা কত হবে? 8টা, 8টা। আচ্ছা, 0.1 মোল জলে ইলেকট্রন সংখ্যা বলেছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে ইলেকট্রন সংখ্যা যদি হয়, এটা 8টা না হয় 10টা হয়ে যাবে। ইলেকট্রন টোটাল কত থাকে? 10টা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 10টা, হ্যাঁ 10টা মানে কত হয়ে গেল? 0.1 মানে এটা হবে
6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 হয়ে যাবে। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 হয়ে যাবে। বুঝতেই পেরেছো আশা করি, আমি জানি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনটা হবে? অপশন সি। তাহলে দুটো আনসার কি হবে? প্রথমেরটা বি এরটা তোমাদের আনসার হতে চলেছে। তোমাদের আনসার কোনটা হতে চলেছে? অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেল? চলো 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 চলো, আশা করি ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনটা চলো। কি বলেছে? নিচের কোন বিবৃতিটি ভুল? তোমাকে আমি আগের দিনই কি বলেছিলাম? আগের দিনই বলেছিলাম এই যে ভুল, সঠিক নয়, না, এইগুলোতে সবসময় একটা সার্কেল মেরে নেবে, কারণ এই জিনিসগুলোই আমাদের চোখ সব থেকে এড়িয়ে যায়। আর চোখ যদি এড়িয়ে যায় বস, তাহলেই শেষ। চোখ এড়িয়ে গেলেই শেষ। তাহলে চোখকে এড়াতে দেবে না। তাহলে কোয়েশ্চেনটাকে সলভ করো। কি বলেছে? কোনটি ভুল আছে? ঠিক আছে, দেখো প্রথমেটা বলেছে dxy dyz এবং dzx কক্ষগুলির আকৃতি সমান হয়ে থাকে। অপরদিকে এইগুলি কি বলেছে? অপরদিকে এইগুলি কক্ষ দুটি কি বলেছে? আকৃতি সমান হয়ে থাকে। ভুল, কারণ কোনোদিনই আকৃতি সমান হয়ে থাকে না। আকৃতি সমান হয়ে থাকে না। বোঝা গেল? বোঝা গেল? ডিজেড এর তো একটা আলাদা রকমই আকৃতি হয়। কিরকম হয় স্যার? এইরকম ধরো, এইরকম ডাম্বেল শেপ হলো একটা, আর এইরকম দুটো সার্কেল হয়ে যাবে, এর ভেতর দিয়ে ঢুকবে এবং এখানে অ্যাক্সিস থেকে যায়। বোঝা গেল? এটা ডিজেড এর হয়ে যায়। তো আকৃতি কি করে কি হবে? প্রথমেরটাই ভুল। চলো তাহলে এটা যদি ঠিক হয়ে থাকে তোমাদের +1 দিয়ে দেবে। এবার 3 নম্বর কোয়েশ্চেন আসছে। কি বলেছে? একটি গ্যাসীয় হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বনের সংকেত কি জানো তোমরা? আগেই ভেবে নাও। হাইড্রোকার্বন হলো CXHY। কি হলো স্যার? CXHY, এটা আমাদের হাইড্রোকার্বনের সংকেত হলে চলেছে। এবার কি বলেছে? দহনে এত গ্রাম জল আর এত গ্রাম CO2, তাহলে H2O কত গ্রাম হয়ে যায়? H2O হয়ে যায় 0.72 গ্রাম, এন্ড তোমার CO2 হয়ে যায় 3.08 এরকম গ্রাম। ঠিক আছে, দুটো দেখে নিলে, দুটো ডাটা তোমরা প্রপার ভাবে দেখে নিলে। এরপরে তোমরা কি করতে পারো? দেখো, আচ্ছা তাহলে কি বলেছে? গ্যাস দহনে হাইড্রোকার্বনের সংকেত বার করতে বলেছে। তাহলে স্যার সংকেত কি করে বার করবো আমরা? আরে আমি আছি তো, দেখো তাড়াতাড়ি। তাহলে সংকেত বার করার জন্য করবে তোমরা, আচ্ছা 3.08 গ্রাম CO2 তে কার্বন কত আছে? CO2 তে কার্বন মোল কি বলবে? কার্বনের মোল সমান কত হবে? কার্বনের মোল সমান হবে 3.08 বাই কত হয় কার্বনের? আচ্ছা CO2, আচ্ছা কার্বনের তাহলে 44 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 308 যদি ধরি, 48 মানে 0.7 আসছে, তাহলে 0.07 মতো আনসার আসবে। এত মোল, 0.07 মোল আনসার আসছে। এরপরে তোমরা দেখবে এখানে কার্বনেরটা বেরিয়ে গেল। তাহলে হাইড্রোজেনেরটা যদি এবার বার করি আমি, হাইড্রোজেনের মোল H2O তে, H2O তে হাইড্রোজেনের মোল স্যার কত আসতে চলেছে? হাইড্রোজেনের মোল আসতে চলেছে তোমাদের, দেখো তাহলে কত আসবে? 0.72 বাই তোমার কত আসছে? হাইড্রোজেন H2O দিয়ে করবে, টোটাল H2O দিয়ে যদি আমি করি তাহলে আসবে 18। হাইড্রোজেনের সংখ্যা কত আসছে? দুটো। তাহলে তোমরা যদি প্রপার করো 0.72 ইন্টু বাই 18, মানে টোটাল H2 ওর 18 ইন্টু 2 যদি তোমরা করো, তাহলে তোমাদের এটা আসবে 0.08 মতো। তাহলে স্যার 0.72 0.07 0.08 মানে কার্বন ইস টু হাইড্রোজেন যদি এবার তোমরা করো, তাহলে আসবে 0.07 ইস টু 0.08, অর্থাৎ 7:8। তাহলে তোমার হয়ে যাবে C7H8। তাহলে কত হয়ে যাবে? C7H8। এটা আনসার কোথায় আছে? অপশন ডি। তাহলে অপশন ডি এরটা আনসার। তাহলে যদি যাদের সলভ করা হয়ে গেছে তাদের জন্য +1। তাহলে তোমরা কি করবে? ফার্স্টে কার্বন ডাই অক্সাইড থেকে তোমার অক্সিজেনের মোল বার করে নেবে, সরি কার্বনের মোল বার করে নেবে। H2O থেকে হাইড্রোজেনের মোল সংখ্যা বার করে দেবে। বার করে নেওয়ার পর দুটোকে ইস টু করে দেবে, মানে রেশিও করে দেবে। করে দিলেই তোমাদের আনসার বেরিয়ে টুক করে চলে আসবে, কোনো সমস্যাই নাই। চলো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিবৃতি 1 আর বিবৃতি 2। আচ্ছা, অ্যাসারশন রিজন আর স্টেটমেন্ট টাইপ কোশ্চেন দিয়েছে। কি বলেছে? স্টেটমেন্ট টাইপ, অ্যাসারশন রিজন, কলম ম্যাচিং, ড্যাশ পূরণ সব তোমাদের জন্য খুব 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো একটুও গাফিলতি না মেরে প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা প্রপার ভাবে সলভ করো। তাহলে তোমাদের কি বলেছে বিবৃতি 1, যে কোন কক্ষপথে, কি বলেছে স্যার? কোন কক্ষপথে জন্য গ্রহণযোগ্য কক্ষের মোট সংখ্যা পাওয়া যায় n²। ঠিক আছে, কত থেকে পাওয়া যায় স্যার? n²। হ্যাঁ, এটা রাইট, n²ই ফর্মুলা হয়। তারপরে বলেছে যে কোনো উপকক্ষের জন্য কি বলেছে? কক্ষগুলির কি বলেছে? সমস্থানিক বিন্যাস পাওয়া যায় 0 থেকে, আচ্ছা 0 সহ -L থেকে
প্লাস এল পর্যন্ত। আচ্ছা দুটোই রাইট, 100 বার 100 বার কি বলেছে এরকম হয়ে যায় না, মাইনাস এল টু প্লাস এল, তোমাদের আগের সলিউশনটাতে দেখিয়েছিলাম কোয়েশ্চেন মানে সেটটাতে। তাহলে তোমাদের কি হলো, তোমাদের হবে অপশন 4। তাহলে দেখেছো প্রত্যেকটা সেট যদি প্রপার ভাবে করতে থাকো তোমাদের 100% কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। বোঝা গেল? চলো এরপরে 4 নম্বরটাও যদি হয়ে থাকে +1 নিয়ে নেবে। এবার আসছে 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে কি আছে, ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, আয়রন 2+ এবং নিকেল 3+। প্রদত্ত ধাতব আয়নগুলির মধ্যে গ্যাসীয় অবস্থায় কি বলেছে কটির যুগ্ম চৌম্বকীয় মোমেন্টের মান সমান হবে। বোঝা গেল? চলো তাহলে সলভ করি ভ্যানাডিয়াম দিয়ে। ভ্যানাডিয়াম 3+, ভ্যানাডিয়ামের কত 23, 23 হলে কত হবে, 23 হলে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন, স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম মানে 3d2 হয়ে যাবে। ঠিক আছে, হুম 3+ বলেছে না, তো 3d2 হয়ে যাবে, 4s থেকে একটা বেরিয়ে গেল, 3d থেকে একটা বেরিয়ে গেল, ঠিকই করেছি আমি। চলো তারপর হচ্ছে ক্রোমিয়াম 3+, 24 মানে কত হবে আর্গন 3d3। তারপর আসছে আয়রন 3+, আয়রনের কত হলো 26, তাহলে কত হচ্ছে আর্গন 3d6, আয়রন 2+ দিয়েছে, সরি 2+, তাহলে দেখছি এক লিখছি আর এক এরকম তোমরা করো না জানো। নিকেল 3+, নিকেল 3+ এর কত দিয়েছে 28, 28 মানে হলো আর্গন, আর্গন 3d7। তাহলে 5টা 6টা 7টা, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যদি লিখি আমরা, এর ক্ষেত্রে 2টো, এর ক্ষেত্রে 3টে, এর ক্ষেত্রে 4টে, আর এর ক্ষেত্রে আবার 5টা 6টা 7টা মানে আবার 3টে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন কি বলেছে চুম্বকীয় কোয়ান্টামের মান সমান হবে প্রদত্ত গ্যাসীয় অবস্থার কটি যুগ্ম ইলেকট্রনের ক্ষেত্রে। আচ্ছা দুটোর ক্ষেত্রে হবে, দেখো তাহলে কটা হলো, তাহলে 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 দুটোর ক্ষেত্রে একটা এর আবার কি, তাহলে কটা হলো দুটো অপশন। চলো এরপরে কি বলেছে দুটি আবীয় পর্ব কি রেডিয়াল নোড আর দুটি কৌণিক পর্ব বিশিষ্ট কক্ষটি হলো, দুটি রেডিয়াল নোড আর দুটি কি বলেছে কৌণিক পর্ব বিশিষ্ট এটা। ঠিক আছে, মানে অ্যাঙ্গুলার কি হলো, অ্যাঙ্গুলার মানে হলো এল, আর রেডিয়াল মানে হলো n-l-1। আচ্ছা চলো তাহলে দুটো আবীয় পর্ব দুটো মানে এল সমান 2 কখন হবে, এল সমান 2 কখন হয়, দুটো বলেছে, তাহলে এল সমান 2 কখন হয়, এল সমান 2 কখন হয় তাড়াতাড়ি বলো, এল সমান 2 হয় আমাদের কার ক্ষেত্রে বলো, এস পি ডি, এল সমান 2 মানে ডি, ডি অরবিটাল। ঠিক আছে, ডি অরবিটাল হবে, তাহলে ডি অরবিটাল হবে বুঝে গেছি, মানে বি আর সি এর মধ্যে অপশন হবে। এরপরে যদি রেডিয়াল নোডের ফর্মুলায় বসাও তাহলে কত আসবে, ধরো 5 - 2 - 1 মানে 2 আসছে, তাহলে কার ক্ষেত্রে আনসার হবে, আনসার হবে সি, অপশন সি 5d+1। যাদের হয়ে গেছে চুপচাপ +1 নিয়ে নাও। ঠিক আছে, তুমি আর একটা কোয়েশ্চেন সলভ করে ফেলেছো, আর এই যে থিওরিটা পড়ালাম, এই কোয়েশ্চেনটা করালাম, এই কোয়েশ্চেনটা তোমাদের রেডিয়াল নোড অ্যাঙ্গুলার নোড পুরো ক্লিয়ার। ঠিক আছে, তো প্রত্যেকটা যে সেট করাবো প্রত্যেকটা সেট যদি করতে থাকো ফুল যে সিলেবাস তোমাদের রিভাইজ হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে চলো এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে তোমরা যদি প্রপার ভাবে লক্ষ্য করো সাতেরটা কি বলেছে, নিচের কোন দুটি কক্ষকের ক্ষেত্রে এক্স ওয়াই তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হবে, কি বলেছে, আচ্ছা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যাবে বলেছে। ঠিক আছে, শূন্য হয়ে যাবে, প্রথমেরটা কি আছে 3D, এটা হবে না, তারপরটা কি আছে 2pzx, এটাও হবে না, শূন্য হয়ে যাবে বলেছে। আচ্ছা কোনোটির ক্ষেত্রেই শূন্য হবে না, কোনোটির ক্ষেত্রেই শূন্য পাওয়া সম্ভব নয়। ঠিক আছে বোঝা গেল? চলো যদি রাইট করে থাকো অপশন +1 নিয়ে নাও, এটা ভালো কোয়েশ্চেন দিয়েছে থিওরিটিক্যাল, স্টার মেরে রাখতে পারো বা খাতায় লিখে নাও। এবার কি বলেছে, যে এবার বলেছে 8 নম্বর প্রশ্নে হিলিয়াম আয়নের কি বলেছে 3p কক্ষের শক্তি এবং 3s কক্ষের শক্তি অপেক্ষা বেশি হয়ে থাকে, বেশি হয়ে যায়, আরে 3p করতে গেল হাট না ভুল এটা। তারপর কি বলেছে কারণ, কারণ কি বলেছে কক্ষের কি বলে, কারণ একটি কক্ষের শক্তি এন এবং এল এর মানের উপর নির্ভর করে, একটি কক্ষের শক্তি এন এবং এল এর মানের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে অপশন ডি, এটাও ভুলই হবে, এটাও ভুলই হবে, কারণ করে না, শক্তি করে নির্ভর করছে এল মানের উপর, তাহলে অপশন ডি ইজ দা রাইট আনসার। কোনটি সঠিক নয়, মানে সরি এরটা সঠিক নয়, বি এরটা সঠিক, আরে এটা আমি ভুল কেন দিই, বি এরটা সঠিক নয়, বি এরটা সঠিক, মানে অ্যাসাম্পশন সঠিক নয়, রিজনটা সঠিক। চলো এরপরে আমরা যেটা দেখবো, দাঁড়া এক সেকেন্ড দেখে নি, বিচার
নির্ভর করে না বলেছে, ঠিক আছে? কি বলেছে? তাহলে অপশন কোনটা হবে তোমাদের? কক্ষের শক্তি N কি বলছে একটি কক্ষের শক্তি না এটা ভুলই আছে, সরি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল? অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কি বলেছে? স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও একটি ইলেকট্রনে একই বিভব প্রভেদের ত্বরণ লাভ করে। ত্বরণ মানে গতি, ঠিক আছে, লাভ করে। তারপর অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তারপর কি বলেছে? আলফা বলতে পারো। তারপর কি বলেছে? ইলেকট্রনের চেয়ে প্রোটন 2000 গুণ ভারী 100 বার। ধরে নিলে প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ও ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্কটি কি হতে চলেছে? ঠিক আছে, ঠিক আছে, চলো। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার এম, সরি 2m কিউভি। এটা ফর্মুলা হয় তোমাদের, জানো নিশ্চয়ই, জানো নিশ্চয়ই। এটা তোমাদের ফর্মুলা হয়, যারা জানো না মনে রাখো, যারা জানো তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা অনেকটা স্টেপ এগিয়ে আছো। যারা যারা জানতে কমেন্টে জানাও। চলো, তারপরে কি বলেছো? তারপরে তোমাদের জানতে হবে যে আচ্ছা স্যার এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা করতে পারি এখান থেকে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√m, এইটার সঙ্গে ইনভার্স নিতে পারি আমরা। এবার এর সাথে আমরা ইনভার্স যদি নিয়ে নিই, এর সাথে যদি আমরা ইনভার্স রিলেশনে যাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে ল্যামডা অফ প্রোটন, আর এখানে ল্যামডা অফ ইলেকট্রনের কথা হয়েছে। তাহলে যদি ইনভার্স প্রপোর্শন হয় উল্টে যাবে, উল্টে যদি যায় তাহলে মাস অফ ইলেকট্রন বাই মাস অফ প্রোটন। তাহলে কি হয়েছে? প্রথমেরটার থেকে দ্বিতীয়টা কত গুণ ভারী? 2000 গুণ ভারী, ঠিক আছে। ইলেকট্রনের চেয়ে প্রোটন 2000 গুণ ভারী। তাহলে ইলেকট্রনের মাস যদি m হয়, প্রোটনের মাস কত হবে? 2000 m। তাহলে m কেটে গেল, রুট আন্ডার 1/2000, রুট আন্ডার 1/2000, অর্থাৎ 2000 মানে কি? 20√5। 2000 মানে কত হলো? 20√5। তাহলে 1/20√5 এটাই আনসার হতে চলেছে। আর যদি আমরা বার করে থাকি ল্যামডা অফ প্রোটন ইজ ইকুয়াল টু ল্যামডা অফ ইলেকট্রন বাই 20√5, তাহলে অপশন এ ইজ দা রাইট আনসার। যারা যারা করে ফেলেছিলে তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা +1 পেয়ে গেছো, অর্থাৎ তোমাদের 1 নম্বর আরো ইনক্রিজ হলো। যারা যারা ভুল করোনি তোমাদের নেক্সট কোশ্চেনটা ঠিক করতেই হবে। যারা যারা ভুল করেছিলে নেক্সট কোশ্চেনটা তোমাদের ঠিক করতেই হবে। তো চলো প্রপারলি কোশ্চেনটা দেখো, তোমাদের সামনে কোশ্চেন আসতে চলেছে। কি বলেছে? যে 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। এবার বলেছে মৌলগুলির সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়। তাহলে কি করবে? সঠিক নয়, নয়টাকে গোল্লা মেরে রাখবে। তাহলে কোনটি সঠিক নয়? সঠিক নয় যেটা, সেটা হতে চলেছে তোমাদের, দেখো 4টি মৌলে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তার মধ্যে কোনটি সঠিক নয়, বোঝা গেল? তাহলে কোনটি সঠিক নয় দেখো। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাসটাকে প্রপারলি দেখি, Xc6s1, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, সরি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রথমেরটাই কি বলেছে? যে 1 নম্বর মৌলটি শক্তিশালী জারক পদার্থ। জারক নয়, এরা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা বিজারক পদার্থ হবে। কারণ কি বলে, এই সরি, তাহলে এটা বিজারক পদার্থ হবে, এটাই ভুল আছে। কারণ যদি তোমরা সোডিয়ামের এক্সাম্পল নিয়েই প্রপার দেখতে চাও, এদের মধ্যে প্লাস চলে আসে। কেন আসে? কারণ Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Na প্লাসে হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি বিজারক, বোঝা গেল? চলো, ঠিক আছে, চলো। বা এই কোশ্চেনটা আরেকটা কিভাবে করতে পারো দেখো, যে পিরিয়ডিক টেবিলে টপ টু বটম যদি নামো, আরেকটা এক্সাম্পল, পিরিয়ডিক টেবিলে টপ টু বটম যদি নামো, তোমাদের কি হতে চলেছে? বিজারণ ধর্ম বাড়ে। আর এটা কার দেয়া আছে? এটা দেয়া আছে সিজিয়ামের। তাহলে সিজিয়াম তীব্র বিজারক পদার্থ, নট জারক পদার্থ। তাহলে তোমার বিয়েরটা ভুল হতে চলেছে। এন্ড তারপরে কি বলেছে? বিবৃতি, আবার স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, আর এইগুলো তোমাদের জন্য খুব খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, নাইট্রোজেন এর ইলেকট্রন গ্রহণ এনথালপি পজিটিভ, কিন্তু পটাশিয়াম ইলেকট্রন গ্রহণ এনথালপি নেগেটিভ, 100 বার রাইট।
100 বার রাইট। তারপর কি বলেছে, নাইট্রোজেনের ক্ষুদ্র আকৃতি এবং অপেক্ষাকৃত ছোট আকারের জন্য অর্ধপূর্ণ 2p কক্ষে অতিরিক্ত ইলেকট্রন সহ্য করতে গেলে ইলেকট্রনের বিকর্ষণ ঘটে 100 বার। স্মল সাইজ কি বলেছে, স্মল সাইজ কি বলেছে, দেন রিপালসান জাদা, স্মল সাইজ রিপালসান বেশি, দূরে ঠেলে ফেলে দেওয়ার ট্রাই করে এরা। তাহলে এই অপশনটা কি বলেছে, 2p কক্ষে অতিরিক্ত, হ্যাঁ দুটোই তাহলে রাইট অ্যান্ড সঠিক ব্যাখ্যা হতে চলেছে। যারা যারা করে ফেলেছো তাদের জন্য +1। চলো বোঝা গেল। তারপরে কোয়েশ্চেনটা দেখো, এর পরের যে কোয়েশ্চেনটা সেটা কি হতে চলেছে, 13 নম্বর শ্রেণীর একটি মৌল ইলেকট্রনে কি বলে, সরি ই এর যে ই নাম দিয়েছে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের বিন্যাস হলো, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি বলেছে, 4s2 4p1। পর্যায় সারণীতে ই মৌলটির সঙ্গে কর্ণ বরাবর অবস্থিত পঞ্চম পর্যায়ে একটি পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস হলো। আচ্ছা, পঞ্চম পর্যায়ে পি ব্লক মৌল ইলেকট্রন বিন্যাস 13 নম্বরের সঙ্গে, মানে এটা 13 আর এর কর্ণ সম্পর্কে 14 হবে, তাহলে পি ব্লক, তাহলে এর ক্ষেত্রে কি হয়, P2 হয়ে থাকে। ঠিক আছে, এবার বলেছে পঞ্চম মৌলের সঙ্গে বলে দিয়েছে, তার মানে কি হয়ে যাবে, দেখো পঞ্চম পর্যায়ে বলে দিয়েছে, তার মানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তারপরে কণাকণি অবস্থিত, কণাকণি হলে কি হবে, কর্ণ সম্পর্ক কিরকম হয়, ধরো এরকম হয় না, এক্স ওয়াই অ্যান্ড এ বি, তাহলে এক্স এর সঙ্গে বি এর কর্ণ সম্পর্ক হয়ে যাবে, এরকম কর্ণ সম্পর্ক হয় তো, তাহলে কণাকণি হলে প্রথম একটা আনসার হতে চলেছে তোমাদের। আচ্ছা আচ্ছা, কি বলেছে, 13 নম্বর মৌলে 13 নম্বর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো এত, পর্যায় সারণীতে ই মৌলটির সঙ্গে কর্ণ বরাবর অবস্থিত পঞ্চম পর্যায়ের একটি পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কত হতে চলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চম পর্যায়ে হলে এইটা হবে তোমাদের, ডি এরটা হবে, সরি 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 সরি, আমার একদম ভুল হয়ে গেছে। তাহলে কোনটা হতে চলেছে তোমাদের, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার হতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেছিল, তাহলে +1 দিয়ে নাও। যারা যারা ডি করেছিলে তাদের জন্য +1, আই এম সরি। ঠিক আছে, চলো কোয়েশ্চেন পড়তে ভুলেছে বলছি, কোয়েশ্চেন পড়ছি। আর তারপর কি বলেছে, ড্যাশ জোড়টিতে সমযোজী ব্যাসার্ধের পার্থক্যের মান সবচেয়ে বেশি হয়ে থাকে। কোন জোড়টিতে সবচেয়ে বেশি হয়ে থাকে তোমার, হ্যাঁ তারপর কি বলছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ইউরেনিয়াম ফিজিয়াম, তাহলে ওখান থেকে ক্যালসিয়াম, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। পটাশিয়াম এন্ড ক্যালসিয়ামের ক্ষেত্রে সব থেকে বেশি পার্থক্যটা হয়ে থাকে। যারা যারা করে ফেললে তাদের জন্য +1। তারপরে কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 14 নম্বর কোয়েশ্চেনটা। 14 নম্বর কোয়েশ্চেনটা বলেছে যে অক্সিজেন যে গ্যাসিয়াস পরমাণু আছে এবং O2 মাইনাস গ্যাসিয়াস পরমাণু উপাদানের ক্ষেত্রে নিচের প্রদত্ত যে ধাপটি রয়েছে সেখানে তাপ শোষক বিক্রিয়া, কিন্তু দ্বিতীয় ধাপটি কি, দ্বিতীয় ধাপটি হলো দ্বিতীয় ধাপটি অর্থাৎ এই গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের সত্ত্বেও এই উপাদান সহজ নয়, উৎপাদন সহজ নয়। কারণ কেন সহজ নয় বলতে পারবে, কেন সহজ নয়, কারণ নোবেল গ্যাসেস কনফিগারেশন অ্যাচিভ করে। তাহলে কোনটা হবে, ডি এরটা, যে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে এটি স্টেবিলিটি লাভ করে নেয়, সেই জন্য আমাদের এটা পসিবল হয়ে ওঠে না। বোঝা গেল, বোঝা গেল নিশ্চয়ই, ক্লিয়ার আছে, প্রপারলি ক্লিয়ার আছে। চলো +1 তাহলে নিয়ে নেবে যাদের যাদের হয়েছিল। এরপরে কি আছে দেখো, নাইট্রোজেন N2 মাইনাস N2 এবং N2 প্লাস এবং N2 মাইনাস এর মধ্যে স্থায়িত্বের কম সব থেকে কার বেশি, বলতে পারবে কি, কার বেশি, কার বেশি, জলদি জলদি বলো, এটা সোজা সোজা সোজা, কি হলো, যার বন্ড অর্ডার বেশি তার স্থায়িত্বের কম বেশি। আর বন্ড অর্ডারের একটা সহজ তোমাদের ট্রিক্স আমি বলে দিয়েছিলাম, ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেট করবে 14 অর্থাৎ 3, সেটা রেখে ওপরে যত যাবে মানে 15 16 যত যাবে 0.5 করে কমাবে, এবং যত নিচে নামবে 13 12 11 সেখানেও 0.5 করে কমতে থাকবে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কি না বলো, বোঝা গেছে আশা করি। চলো তাহলে তোমরা কি করতে পারো, দেখো N2 2 মাইনাস এর ক্ষেত্রে কত হবে, N2 2 মাইনাস এর ক্ষেত্রে আমাদের হতে চলেছে 14 15 16, 16 মানে হতে চলেছে 2। ঠিক আছে, তারপরে হলো N2 N2 মানে 14 ইজ ইকুয়াল টু 3, তাহলে হয়তো চলেছে N2 প্লাস প্লাস মানে হতে চলেছে 13, 13 মানে 2.5, এবং তোমার হতে চলেছে N2 মাইনাস N2 মাইনাস মানে 15, 15 মানেও হতে চলেছে তোমাদের
2.5, বাট নেগেটিভ ইজ মোর স্টেবল। নেগেটিভ হলে মোর স্টেবল হয়, নেগেটিভ হলে মোর স্টেবল হয়ে থাকে। স্যার নেগেটিভ হলে কি হয়ে থাকে? মোর স্টেবল হয়ে থাকে। তাহলে অর্থাৎ তোমাদের অর্ডারটা কি হবে? ফার্স্টে নাইট্রোজেন N2 চলে আসবে, অর্থাৎ এইটা অপশন সি ইজ দা রাইট আনসার। যারা যারা করে ফেলেছিলে কংগ্রাচুলেশন, তোমরা আরো 1 নম্বর এক্সট্রা পেলে, অর্থাৎ তোমাদের এখানে 15টা ঠিক করলে 15 নম্বর হয়ে গেল। চলো পরেরটা স্তম্ভ ম্যাচিং এ যাই। স্তম্ভ ম্যাচিং এর ক্ষেত্রে কি বলেছে? আচ্ছা তোমাদের হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি আমরা। চলো কি করব? SF4। SF4 মানে স্যার আমাদের কি হতে চলেছে? সালফার 1 2 3 4 5 6 স্যার 1 2 3 4 ইলেকট্রন, মানে হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু স্যার কি হবে? 4 প্লাস 1 মানে সিগমা প্লাস লোন পেয়ার স্যার 5 মানে sp3d, অর্থাৎ স্যার আমাদের হবে এইটা sp3d, অর্থাৎ স্যার একেরটা সি হবে, একেরটা সি আছে স্যার। ডি এরটাতে স্যার ডি এরটা রাইট আনসার একদম। চলো 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 করে ফেলেছো। চলো আর কলম ম্যাচিং এ না সবসময় অপশন এলিমিনেশনে যাবে, ঠিক আছে? একটা মিলে যাবে করে দেবে, একটা মিললো না দুটো সমান হয়ে গেল, সেকেন্ড অপশনটা দেখবে নির্ঘাত মিলে যাবে। যদি তাও না হয় তবে থার্ড অপশনে যাবে, ঠিক আছে? এইরকম ট্রিক্স ফলো করতে থাকো। চলো এরকম লেকচার গুলো দেখতে থাকলে টিপস এন্ড ট্রিক্স এর বন্যা বয়ে যাবে তোমাদের, যাতে পরীক্ষায় তোমরা প্রপার প্রিপারেশনের সঙ্গে যেতে পারো আর তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। বোঝা গেল? চলো কি বলেছে? 17 আয়োডিন 3 I3 মাইনাস আয়নের ত্রিমাত্রিক ও আই বন্ধনের কোণের মান কত হতে থাকে? আচ্ছা 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 বোঝা গেল। কি হলো? I3 মাইনাস যদি হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা কি দেখতে পাবে? দেখো আয়োডিন 1 2 3 4 5 6 7, 7টা নেগেটিভ চার্জকে আমি বলেছিলাম আর একটা ইলেকট্রন হিসাবে নেবে। তাহলে তোমাদের কি হতে চলেছে? আরো দুখানা হয়ে যাবে। তাহলে একটা দুটো মানে 1 2 3, অর্থাৎ স্যার কি হতে চলেছে আমাদের? মানে হতে চলেছে স্যার হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু কি হবে? 2 প্লাস 3, 2 প্লাস 3 মানে হতে চলেছে 5, 5 মানে হয়ে চলেছে sp3d। sp3d তে 3টে ইলেকট্রন, তাহলে স্যার স্ট্রাকচার কিরকম হবে? স্ট্রাকচার তোমাদের হতে চলেছে দেখো এখানে আয়োডিন, ঠিক আছে? তাহলে ওপরে আয়োডিন নিচে আয়োডিন, এবং এটা 1 2 3, আর এখানে লোন পেয়ার লোন পেয়ার এন্ড লোন পেয়ার এইভাবে হতে চলেছে। তাহলে স্যার কি হতে চলেছে আমাদের? সরল রৈখিক স্যার, কারণ স্ট্রেট সরল রৈখিক হতে চলেছে। আর সরল রৈখিক মানে অ্যাঙ্গেল কত হবে এর আর এর মধ্যে? 180 ডিগ্রি। তাহলে অপশন ডি ইজ দা রাইট আনসার। যারা যারা করে ফেলেছিলে তাদের জন্য আবার +1। চলো 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 তারপর একটু কোশ্চেনটা দেখো কি বলেছে? 18 XeF4, 18 XeF4 SiF4 এবং BF4, আচ্ছা এদের মধ্যে সমতলীয় বর্গাকার আকৃতির যৌগ হলো। বাড়ির কাজ দেবো নাকি? হাইব্রিডাইজেশন তো একটা প্রপারলি দেখিয়ে দিলাম, তাহলে এটা বাড়ির কাজ থাক। তাহলে এটা বাড়ির কাজ থাক, আমি জানি এটা কোনটা হবে, তাহলে এটা হোমওয়ার্ক থাক। আর এর ক্ষেত্রে তোমাদের যে 18 নম্বরের ক্ষেত্রে যেটা অপশন হবে আমি সেটা বলে দিই অপশনটা শুধু বাড়িতে করতে পারবে, করতে পারবে, কারণ হাইব্রিডাইজেশন এতগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, অলরেডি মুখস্থ হয়ে যাবে। আমার তো মুখস্থ হয়ে গেছে, আমি অপশন দেখেই এখানে বলে দিতে পারবো কোনগুলো কি হতে চলেছে। XeF4, তাই তো? XeF4 এর ক্ষেত্রে এটি হতে চলেছে সমতলীয় বর্গাকার, হ্যাঁ সমতলীয় বর্গাকার। তারপরেরটার ক্ষেত্রেও কি হতে চলেছে? সিসো হবে, হবে না। তারপরটা SiF4 তো চতুস্থলকীয় হবে, কোনো প্রবলেমই নেই। BF4 চতুস্থলকীয় এটা, এবং হ্যাঁ এই যে লাস্টেরটা এইটা এবং এইটা সমতুল্য বর্গাকার, অর্থাৎ অপশন ডি হবে। তোমরা প্রপার ভাবে ক্যালকুলেট করবে এবং কমেন্টে জানাবে যে প্রত্যেকটা ধরে ধরে তোমরা ক্যালকুলেট করেছিলে হ্যাঁ কিনা, এবং কোনটার কি আনসার বেরিয়েছিল। ঠিক আছে? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? চলো এরপরে স্যার 19 নম্বর কোয়েশ্চেনে আপনি যদি মুভ করেন, বাই চান্স যদি স্যার আপনি মুভ করে যান, আরে বাই চান্স কেন, 100 বার করবো। চলো কি বলেছে? যে নিচের কোন সংযোগটি একটি পাই আণবিক কক্ষ গঠন করে? কোনটি একটি পাই আণবিক কক্ষ গঠন করে? চলো আচ্ছা পাই আণবিক কক্ষ, তাই তো? পাই বন্ডিং গঠন করতে হবে, মানে পি অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে, দুটোই ওয়াই অ্যাক্সিসে যদি আসে, হ্যাঁ স্যার প্রথমেরটাই তো গঠন করে নেবে। কারণ ধরো আমি বলছি সাপোজ এই যেটা অ্যাক্সিস আর এইটা ধরো এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস করেছো, ঠিক আছে? একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস করেছো। এবার যদি পুরোপুরি হেড অন কোল্যাপস হয়, তাহলে স্যার কিভাবে আসে? পাইগুলো এই রকম করে আসবে স্যার, এবং এইভাবে আসবে স্যার। আর এইভাবে যদি আসে, এরা তো পাই বন্ডিং কোল্যাপস করবে, পাই বন্ডিং তৈরি করবে, গঠন করবে স্যার। তাহলে পাই বন্ড গঠন করবে, অপশন এ। বোঝা গেল? চলো
এবার বলেছে শীতল অবস্থায় ZnO সাদা, কিন্তু উত্তপ্ত করলে ZnO হলুদ বর্ণ ধারণ করে। এর কারণ কি? তাড়াতাড়ি বলো, কমেন্টে জানাও এর কারণটা কি, কমেন্টে জানাও। এটা কি? Zn কি? জিঙ্ক কি? একটা ধাতু, ধাতব অক্সাইড ফর্মেশন করবে। তাহলে ধাতব আয়নের আধিক্যজনিত ত্রুটি দেখতে পাওয়া যায় ZnO এর ক্ষেত্রে। জানো নিশ্চয় কি? মেটাল এক্সেস ডিফেক্ট। ফার্স্ট লেকচার যাদের এই কোয়েশ্চেন গুলো পারুনি, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের লেকচারে করানো আছে। যারা এটা সলভ করতে পারছো না, এখনো টাইম আছে, যাও গিয়ে লেকচার দেখে এসো, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে পারবে। বোঝা গেল? সেখানে ZnO কে বলে রেখেছিলাম সেটা কি? ধাতব আধিক্যজনিত ত্রুটি কেন দেখতে পাওয়া যায়। চলো তাড়াতাড়ি যাও ভিডিওটা দেখে এসো। চলো, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যারা দেখে নিয়ে করেছো তাদের জন্য +1, যারা ভিডিও দেখে নিয়েছো তাদের কংগ্রাচুলেশন, এবং যাদের এই কোয়েশ্চেনটা সলভ হয়েছে তাদের জন্য +1। চলো 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 চলো। এবার আছে 21 নম্বর। কি বলেছে? একটি ধাতব কেলাসে দেহ কেন্দ্রিক ঘনাকার জালক অর্থাৎ বিসিসি ল্যাটিস গঠন করেছে। বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে ঘনাকার জালক গঠন করে যদি x গ্রাম ঘনাকার জালক গঠন করে যদি x গ্রাম ধাতুতে, মানে ধাতুর পারমাণবিক ভর দিয়ে দিয়েছে 40, একক কোষের সংখ্যা এত হয়, তবে x এর মান কত হতে চলেছে? সেই আমাদের একটা ছোট্ট ফর্মুলা। কি বসাতে পারবে বলো? এই ছোট ফর্মুলা, ঠিক আছে? ঘনাকার জালক গঠন করেছে। এটা করবো এটা সলভ করতে পারবে তো আশা করি। পারবে? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো। প্রথমেরটাও সোজা ছিল, এটাও কিন্তু সোজা আছে। তাহলে আমরা যদি প্রপার ভাবে সলভ করেই দিই, চলো বাচ্চা ছেলে করেই দিই। কি বলেছে দেখো, বিসিসি অর্থাৎ এর জেড সমান কত হবে? 2। তোমরা জানো একটা প্রত্যেকটা কোণ মিলিয়ে একটা এবং বডিতে একটা, দুটো। চলো, এরপরে তোমরা দেখতে পাবে কি ধাতুর মোল সংখ্যা কত? ধাতুর মোল সংখ্যা ইজ ইকুয়াল টু x দিয়ে দিয়েছে এখানে x গ্রাম বাই 40 আণবিক ভর দিয়ে দিয়েছে, মানে x বাই 40। আচ্ছা স্যার, বুঝে গেছি। পরেরটা করবো? পড়ো, আমিও করছি। চলো, কে আগে করতে পারে দেখা যাক। তাহলে এখানে পরমাণু কি হবে? পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু স্যার x বাই 40, যেটা বলে দিয়েছিলাম মোল সংখ্যা, ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 স্যার 100 বার। কারণ কি? পরমাণু সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? চলো, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো, তাহলে এইখানটা করি। চলো, এবার করব আমরা একক কোষের সংখ্যা। আমরা কোনটা করতে চলেছি স্যার? একক কোষের সংখ্যা। তাহলে একটা ছোট্ট করে লাইন টেনে নাও। একক কোষের সংখ্যা বার করে কি করে? মোট পরমাণু সংখ্যা বাই জেড। কি বলেছে? এখানে করবে মোট পরমাণু বাই জেড। তাহলে মোট পরমাণু বাই জেড যদি করে থাকো, তাহলে তোমাদের কি হবে? এক্স। ঠিক আছে? তাহলে এক্স বাই 40 ইন্টু 2 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হয়ে গেল। এটা হবে তোমাদের? হ্যাঁ, এটা হবে। তাহলে এটা যদি কাটাকাটি করো, তাহলে তোমরা কাটাকাটি করলে কত দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, 1 সেকেন্ড। তাহলে 2 দিয়ে যদি কাটো, তাহলে x বাই 40 ইকুয়াল টু এত। আচ্ছা, তার মানে তোমাদের x সমান কি হতে চলেছে? x সমান হবে, প্রপার ভাবে ক্যালকুলেট করো না, 8 গ্রাম। অ্যান্সার মনে আছে আমার, অসুবিধা নেই। 8 গ্রাম। তাহলে আনসার কত আসবে? 8 গ্রাম, সরি 8 গ্রাম কেন বলছি, 4 গ্রাম আসবে। হাফ হয়ে যাচ্ছে না, হাফ হয়ে গেলে আসবে 4 গ্রাম। বোঝা গেল? হ্যাঁ কি না বলো। একক কোষের পরমাণু সংখ্যা হয়ে যাবে 4 গ্রাম। এই ক্যালকুলেশনটা করবে, 4ই বেরোবে x সমান। চলো, সরি x এর মান বেরোবে 4 গ্রাম নয়, x এর মান বেরোবে 4। আরে গ্রাম কেন লিখছি আমি, 4। ঠিক আছে? এবার দেখো কি বলেছে 22, যে উষ্ণতাতে একটি বাস্তব গ্যাস বিস্তৃত চাপের সীমার মধ্যে আদর্শ গ্যাস সূত্র মেনে চলে, তাকে কি বলা হবে? যে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, দেখো আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, তাকে কি বলা হবে? জলদি বলো। পরম উষ্ণতায়, যে উষ্ণতায় মেনে চলে তাকে পরম উষ্ণতা, বা তোমার কি বলে, তাকে কি বলে? আইডিয়াল টেম্পারেচার। চলো, 22 23টার ক্ষেত্রে কি বলেছে? এ বি সি ডি গ্যাসের সংকট উষ্ণতা কে এককে যদি ধরা হয় কেলভিনে, তাহলে কি বলেছে? 126, 155, 304 ও 356। এদের মধ্যে কোনটির আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি হবে? কার আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি হবে বলো? কার আন্তঃআণবিক আকর্ষণ বল? দেখে নি একবার, এই ডাটাগুলো দিয়েছে।
বেশি হবে কার? হ্যাঁ, চলো চলো চলো, এইখানে তোমরা একটা কোয়েশ্চেন মনে রাখবে যে অ্যান্সার কি, যার সংকট উষ্ণতা বেশি তার কি বলেছে, আন্ত আণবিক আকর্ষণ বল বেশি। যার ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। ক্রিটিক্যাল টেম্পারেচার কার ক্ষেত্রে বেশি? ডিএটার ক্ষেত্রে। তো आंसर হবে আমাদের ডিএটা। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা যদি যায়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি প্রপার ভাবে বুঝতে পারো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং আরো বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও যারা এখনো জানে না যে সায়েন্স সিরিজ ব্যাক উইথ আ নিউ চ্যানেল, নিউ স্ট্র্যাটেজি এবং নতুন নতুন ধামাকার সঙ্গে এসে গেছে। তো তাদের মধ্যে শেয়ার করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে এই চ্যানেলে এসে পড়াশোনা করতে, কারণ আস্তে আস্তে তোমাদের জন্য আরো অনেক কিছু আনতে চলেছি আর তোমাদের সাপোর্টই আমার সব থেকে বেশি মোটিভেশন হতে চলেছে। তো চলো চলো চলো, 24 কি হবে স্যার? যে ক্ষার ধাতুর ক্ষেত্রে নিচের প্রদত্ত ধর্মের ক্রমগুলির মধ্যে কোনটি সত্য নয়? কোনটি সত্য নয়? বোঝা গেল? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হাইড্রেশন শক্তি যার ক্ষেত্রে ছোট তার ক্ষেত্রে হাইড্রেশন শক্তি বেশি, তাহলে প্রথমেরটাই উড়ে গেল কাটা। ও আর বলে দিয়েছে সত্য নয়, ব্যাস আমি দাগ দিতে ভুলে গেছিলাম, আমি প্রত্যেকটা পড়তে যাচ্ছিলাম, এবার দাগ দিয়ে নিলাম, তাহলে বলে দেবো প্রথমেরটাই সত্য নয়। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, কারণ যার ক্ষেত্রে সাইজ ছোট, যার ক্ষেত্রে সাইজ ছোট তার ক্ষেত্রে হাইড্রেশন শক্তি সব থেকে বেশি হয়ে থাকে। বোঝা গেল? চলো 25 দেখো কি বলেছে, যে এস ব্লক মৌলদের মধ্যে পটাশিয়াম ও সিজিয়াম মৌলের ফটো ইলেকট্রিক কোষের তড়িৎদ্বার হিসাবে কার্যকারী কোনটি? কার্যকারী বলেছে। আচ্ছা হ্যাঁ, কি বলেছে? এস ব্লক মৌলদের পটাশিয়াম ও সিজিয়াম মৌলের ফটো ইলেকট্রিক কোষের তড়িৎদ্বার হিসেবে কার্যকরী। 100 বার মেটালের ওপরেই তো পড়ে। চলো তারপরে কি বলেছে, নিম্ন আয়নায়ন বিভব কি বলেছে সম্পন্ন পটাশিয়াম ও সিজিয়ামের আলো আপাতিত হলে সেই আলো শোষিত হয় এবং যা ইলেকট্রন যুক্ত করে যথেষ্ট উপযোগী। একদম রাইট। তাহলে রিজানো রাইট, অ্যাসারশন রাইট এবং অ্যাসারশন তাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে আমাদের রিজনটা। তাহলে অপশন এ ইজ দা রাইট আনসার। বোঝা গেল? চলো হয়ে গেলে +1। তারপর কি বলেছেন স্যার? তারপরে বলেছে স্নায়বীয় পেশি সংক্রান্ত ক্রিয়া এবং আন্তঃআণবিক পরিবহনে যে মৌলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমাদের হতে চলেছে কে? সিএ, ক্যালসিয়াম। ঠিক আছে, 100 বার ক্যালসিয়াম। চলো তারপর কি বলেছে, স্তম্ভ ম্যাচিং কালার, এই কালার গুলো খুব 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেছো তো? তো কারণ এই কালার গুলো থেকে সব থেকে বেশি পরিমাণে কলম ম্যাচিং আসছে তোমাদের। ঠিক আছে, চলো কি বলেছে, পটাশিয়াম ইটের মতো কি বলছে, পটাশিয়াম তো বেগুনি, জানোই তোমরা পটাশিয়াম বেগুনি। আর এগুলো করতে করতে এমন করে ফেলো না যেন দেখলেই বলে দিতে পারো কি হবে। তাহলে অপশন 1 হতে চলেছে অপশন বি, অর্থাৎ এই দুটোর মধ্যে হবে এবং এইটা কাটা, শুধু এইটাও পড়ে আছে। তাহলে তারপরের এক্সাম্পলটা আমরা দেখব সি এ। সি এর ক্ষেত্রে কি হতে চলেছে, ক্যালসিয়াম হয়ে গেল তোমার এটা ইটের মতো লাল। তাহলে দুইয়েরটা এ হতে চলেছে, দুইয়েরটা এ, তাহলে এ আর এ আবার কাটা হয়ে গেল। এইভাবে তোমরা কোয়েশ্চেন গুলোকে সলভ করবে। বোঝা গেল? যে একটা করে অপশন দেখবে আর মারতে শুরু করবে, তাহলে দেখবে অপশন এলিমিনেশন হবে। তাহলে বি এসআর, এসআরটা কি বলেছে, ক্রিমসন রেড হয় যতটা সম্ভব। হ্যাঁ, এসআর হয় ক্রিমসন রেড। তাহলে আমাদের হতে চলেছে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। লাস্টেরটা করতে হলো না, যদি একটা ভুলে গিয়েও থাকো তাহলেও তোমরা সলভ করে নিতে পারবে। বোঝা গেছে? বোঝা গেছে? প্রপারলি বোঝা গেছে? চলো এবার দেখো, এবার স্যার আমরা আসছি 28 নম্বর কোয়েশ্চেনে, যেখানে আমাদের বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি অথবা কোনগুলি সঠিক তা আমাদের জানাও। তাহলে এক এক করে কোয়েশ্চেনের আনসার গুলো সরি অপশন গুলোকে পড়ি এবং ফটাফট আনসারটাকে টিক মারি। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়তে থাকো, বরং আমার আগে পড়ো তোমরা। কি বলেছে, বেরিলিয়াম অক্সাইড কি বলেছে সম্পূর্ণরূপে আয়নিক। বেরিলিয়াম অক্সাইড সম্পূর্ণরূপে আয়নিক, ভুল এটা। তারপর কি বলেছে, তোমার বেরিলিয়ামের কার্বনেটকে CO2 এর আবহাওয়ায় রাখা যায় হয়। ঠিকই বলেছে, আবহাওয়ায় রাখা হয়। ঠিক আছে, চলো বেরিলিয়ামের সালফেট জলে সহজে দ্রবীভূত হয়ে থাকে। বেরিলিয়ামের সালফেট সহজে দ্রবীভূত হয়ে থাকে। 100 বার রাইট। কারণ বেরিলিয়ামের অস্বাভাবিক আচরণ দেখা যায়।
100 বার রাইট। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। বোঝা গেছে? যারা যারা পেরেছো +1। তাহলে অপশন 1 একটা শুধুমাত্র ভুল হবে, বাকিগুলো ঠিক হতে চলেছে। তাহলে চলো এবার 29 একটা কি বলেছে, বোরাজিনের ক্ষেত্রে যে বিবৃতিটি সঠিক নয়, দেখো নয় বলেছে, তাহলে আগে কি করবে, নয়টাকে গোল্লা মেরে নেবে। তাহলে কি বলেছে, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়, বোরাজিন বলেছে, ঠিক আছে, ইনঅর্গানিক বেনজিন বোরাজিন, কোনটি সঠিক নয়, এটি একটি বৃত্তাকার যৌগ 100 বার, ইনঅর্গানিক বেনজিন বোরাজিনও বিএন 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 করে কম্পাউন্ড ফর্মেশন করে, জানো নিশ্চয়ই। তারপরে কি বলেছে যে এটি একটি সেতু বন্ধন আছে, এটাই ভুল, সেতু বন্ধন আছে এটাই ভুল, এটা ভুল, এতে কোনো সেতু বন্ধন থাকে না, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল? চলো এবার কি বলেছে 30, প্রধান যে কারণটির জন্য CCl4 এর তুলনায় SiCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয় সেটি হলো, আচ্ছা সেটি কি হতে চলেছে তোমাদের, ডি অরবিটালে যে উপকক্ষে উপস্থিত থাকে সেখানে সে সমযোজ্যতার জন্য কার্বনেরটা বেশি হয়ে থাকে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, যে ফাঁকা ডি উপকক্ষে উপস্থিতির জন্য সিলিকনের সর্বোচ্চ সমযোজ্যতা থাকে। কারণ তোমরা জানবে এখানে যে 2p অরবিটাল বা সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ভ্যাকেন্ট বা ফাঁকা অরবিটাল থাকে না, ভ্যাকেন্ট বা ফাঁকা অরবিটাল থাকে না, এবং বাকি যে পিরিয়ড গুলো আছে তাদের থাকে, তাই জন্য তারা বাইরের কক্ষে একটা এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই জন্য SiCl4 মোর স্টেবল হয়ে থাকে। বোঝা গেল? চলো এবার কি বলেছে, গ্রাফাইট ও হীরকের গঠনে কার্বনের সংকরায়ন হলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে। গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, sp2, ডায়মন্ডের ক্ষেত্রে কি হয়, sp3। চলো গ্রাফাইটের ক্ষেত্রে হয় sp2, ডায়মন্ডের ক্ষেত্রে হয়ে থাকে sp3। বোঝা গেছে? চলো এবার 32 এরটা কি বলেছে, 32 এরটা হলো তোমাদের SiF6 2- গঠিত হয় কিন্তু SiCl2 গঠিত হয় না, এটা রাইট, ঠিক বলেছে, এটা গঠিত হয় না। তারপর বলছে ক্লোরিন পরমাণুর আকার বড় হওয়ায় স্টেরিক হিন্ড্রেন্সের কারণে SI পরমাণু তার চারদিকে 6টি Cl- পরমাণুকে স্থান দিতে পারে না 100 বার, সেই কারণেই গঠিত হয় না। আর এটা ঠিক আছে, গঠিত হয় না। তাহলে অপশন অ্যাসারশন এন্ড রিজন বোথ কারেক্ট, এবং রিজনটা অ্যাসারশনটাকে প্রপার ভাবে ব্যাখ্যা করেছে। তাহলে আমাদের কি হতে চলেছে, তাহলে আমাদের অপশন এ ইজ দা রাইট আনসার। তারপরে আমাদের যেটা হতে চলেছে 33, কি বলেছে, সোহাগা গুটি পরীক্ষায় নিচের কোন যৌগটি গঠিত হয়, সোহাগা গুটি পরীক্ষায় নিচের কোন যৌগটি গঠিত হয়, তাহলে তোমরা কি বলবে, নিচের কোন যৌগটি গঠিত হয় বলতে পারবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, যে বলতে পারবে তাড়াতাড়ি, জানি আমরা বলে ফেলেছো। তাহলে কি হবে, মেটাবোরেট, থিওরিটিক্যাল কোয়েশ্চেন মনে রাখবে, ঠিক আছে, মেটাবোরেট গঠিত হয়ে থাকে। আশা করি পেরে গেছো, যারা পেরেছো তাদের জন্য +1। চলো এবার বলেছে 34, কি বলেছে, সিলিকন নট কন, সিলিকন এটা দেখবে, ঠিক আছে, সিলিকন সিলিকন এগুলো মনে রাখবে, এটা হলো সিলিকন নট সিলিকন, ঠিক আছে। তারপরে কি বলেছে, সিলিকনের সাধারণ সংকেত কি হতে চলেছে 100 বার, R2SiO হোলেন, R2SiO হোলেন হতে চলেছে আমাদের সিলিকনের সংকেত, নট সিলিকন, ঠিক আছে। চলো এবার কি বলেছে 35 এন্ড দ্য লাস্ট কোশ্চেন আমাদের এই সেট 2 এর। আর আশা করি তোমাদের এতগুলো যে কোশ্চেন করলে তোমাদের খুব ভালো লেগেছে, মজা করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে অ্যাটেন্ড করেছো। আমি তাদের কথা দিচ্ছি, যারা যারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, এই সিরিজটাকে ফলো করছো, তারা পরীক্ষায় খুব বেশি পরিমাণে নিজেদের স্কোরটাকে ইমপ্রুভ করবে। আর আমার সঙ্গে থাকলে আমি অল্প টাইমের মধ্যে মজার সঙ্গে শর্ট ট্রিক্সের মাধ্যমে কোশ্চেনগুলোকে তোমাদের সলভ করাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাহলে চলো লাস্ট কোশ্চেনটা সলভ করে আজকের যে সেশন, সেই সেশনটাকে এন্ড করব আমরা, এবং আরো ভালো করে আরো জোশের সঙ্গে পরের সেশনটাকে অ্যাটেন্ড করতে আসবো, ঠিক আছে। চলো কি বলেছে, নিচের কোন বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সঠিক, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সঠিক, কি বলেছে, দেখো বোরন
ট্রাইহ্যালাইড আম্লিক প্রকৃতির হয়। একদম রাইট, আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তারপরে বলেছে অ্যালুমিনিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি উভধর্মী প্রকৃতির। একদম রাইট, তোমাদের পিরিয়ডিক টেবিলে অলরেডি এটা আমি করিয়ে দিয়ে চলে এসেছি যে উভধর্মী অক্সাইডগুলির নাম। ঠিক আছে, চলো এবার কি বলেছে, ইন্ডিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি ক্ষারীয় হয়ে থাকে। ইন্ডিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে এবং এটাও তোমাদের জন্য রাইট আনসার হতে চলেছে। তাহলে তিনটেই রাইট, তো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমি আবার বলছি, প্রত্যেকটা সেশন এইভাবে অ্যাটেন্ড করো, তোমাদের সলিউশন প্রপার ভাবে হবে এবং ডাউট প্রপার ভাবে ক্লিয়ার হয়ে যাবে যে স্যার কোয়েশ্চেন সলভ করতে পারছি না, এই ডাউটটাকে আমি আর থাকতেই দেবো না পরীক্ষার আগে পর্যন্ত। এবং ধামাকাদার সিরিজ আসতে চলেছে, তো এই চ্যানেলটাকে এক্ষুনি জয়েন করে নাও। এইখানে তোমরা প্রিমিয়াম নোটস, ক্লাস নোটস সব পাচ্ছ এবং পাবে, এবং ফিউচারেও তোমাদের জন্য নতুন নতুন আপডেটস, নতুন নতুন সিরিজ, নতুন নতুন ভাবে তোমাদের ভিডিও আসতে চলেছে। তাহলে যারা যারা এই ভিডিও লাস্ট পর্যন্ত আছো তাদের জন্য থ্যাংক ইউ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর পড়াশোনা করতে থাকো। স্টিল স্টাডি, টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে, নতুন কোনো কোয়েশ্চেন সেটের সঙ্গে। টাটা।